আমি মোসাম্মদ তাবরিয়াতুল সালিহিন তাবরি দিনাজপুর জেলার অন্তর্গত বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার সালাম এবং অভিনন্দন এই অনলাইন ক্লাসে। ভয়াবহ এই করোনা মহামারীতে যাতে তোমাদের পড়াশোনা থেমে না যায়, এই পড়াশোনার কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক খুব সুন্দর একটি প্রোগ্রাম ছিল এবং এখনো অব্যাহত রয়েছে, আমার ঘরে আমার স্কুল। এটা প্রতিদিন তোমাদের জন্য সাংসদ টিভিতে কিন্তু প্রচারিত হচ্ছে। আমি আশা করছি তোমরা সকলেই সেই তোমাদের নিজ নিজ ক্লাসগুলো দেখছো এবং সেখান থেকে তোমরা উপকৃত হয়েছো। তোমাদের যে হোমওয়ার্কসগুলো দিচ্ছে আমি আশা করছি তোমরা সে অবশ্যই করছো। তো তোমাদের পড়াশোনা যাতে থেমে না থাকে, তোমাদের লেখাপড়া যাতে অব্যাহত থাকে, এই জন্য আমাদের অনলাইনে ক্লাসগুলো নেওয়া। তো আজ আমি অনলাইনে ক্লাসের একটি অংশ হিসেবে ক্লাস নেব ষষ্ঠ শ্রেণী কৃষির বিষয়ে এই ক্লাস নেব। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর আজ আমি ক্লাস নেব ষষ্ঠ অধ্যায় থেকে বনায়ন। তো প্রথমে আমরা চলো জেনে নিই যে বন কি জিনিস। বন বলা হয় যে গাছপালা দ্বারা আচ্ছাদিত যে কোনো এলাকাকে আমরা বন বলবো। ঠিক আছে, গাছপালা দ্বারা আচ্ছাদিত বনের সংজ্ঞাটা হলো যে গাছপালা দ্বারা আচ্ছাদিত যে কোনো এলাকাকে বন বলে। আজ আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বন কি জিনিস এবং বনের প্রকারভেদ সম্পর্কে জানবো। ঠিক আছে, বন হলো যে গাছপালা দ্বারা আচ্ছাদিত যে কোনো এলাকাকেই বলা হয় বন। আচ্ছা, এবার আমরা জানবো যে বনের প্রকারভেদ। বনকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটা হলো প্রাকৃতিক বন, একটা হলো সামাজিক বন, আর একটা হলো কৃষি বন। আজ আমরা যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক বন। প্রাকৃতিক বন সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে প্রাকৃতিক বনটা কি জিনিস। প্রাকৃতিক বন হলো যে প্রকৃতিতে নিজে থেকে যে বনগুলো গড়ে ওঠে সেগুলোকে বলা হয় প্রাকৃতিক বন। তো যেমন আমাদের দেশে রয়েছে ম্যানগ্রোভ বন, বিশ্বের বৃহত্তম একটি ম্যানগ্রোভ বন, সবচেয়ে বড় বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন, সেটা হচ্ছে প্রাকৃতিক বনের একটি উদাহরণ। তারপরে আরো আছে গাজীপুরের শালবন ইত্যাদি, এগুলো আমরা ধীরে ধীরে এখন জানবো। তো প্রথমে আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক বন নিয়ে। প্রাকৃতিক বনকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। একটা হলো পাহাড়ি বন, একটা রয়েছে সমতল ভূমির বন, আরেকটা রয়েছে উপকূলীয় বন। তো এগুলো আজ আমরা একটু ডিটেলসে আলোচনা করব। চলো আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। এই যাওয়ার আগে আমি আবার একটু বলে নিই। প্রথমে বন হচ্ছে কি তোমার গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বলতেছি বন। এই বনকে ভাগ করা হয়েছে প্রায় 3 ভাগে। এটা প্রাকৃতিক বন, এটা সামাজিক বন, আর একটা হলো কৃষি বন। প্রাকৃতিক বনটা হলো কি তোমার প্রকৃতিতে নিজে থেকে যে বনটা গড়ে ওঠে সেটাই হচ্ছে প্রাকৃতিক বন। এই প্রাকৃতিক বনকে আবার ভাগ করা হয়েছে প্রায় 3 ভাগে। এটা হলো পাহাড়ি বন, একটা হলো সমতল ভূমির বন, আর একটা হলো উপকূলীয় বন। এখন আমরা এই 3টি বনের 3টি জিনিস সম্পর্কে জানবো। একটি হচ্ছে অবস্থান, একটি জানবো আমরা উদ্ভিদ, আরেকটি জানবো আমরা প্রাণী সম্পর্কে। এখন আমরা এই 3টি বনের কি শিখবো, যে এই বনগুলো কোথায় অবস্থিত এবং এই বনে আমাদের কি ধরনের উদ্ভিদ পাওয়া যায় এবং কি কি ধরনের প্রাণী এই বনগুলোতে বাস করে। তো চলো আজ আমরা সেই নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা পড়ব পাহাড়ি বন সম্পর্কে। এখন আমরা পড়ব পাহাড়ি বন সম্পর্কে।
পাহাড়ি বনের অবস্থান সম্পর্কে আমরা এখন জানবো যে পাহাড়ি বন আমরা আসলে আমাদের বাংলাদেশে কোথায় কোথায় দেখতে পাই। এগুলো এই বনগুলো বেশিরভাগ দেখা যায় আমাদের দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এলাকাগুলোতে, ঠিক আছে, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায়। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল অঞ্চলগুলোতে আমরা সাধারণত পাহাড়ি বনগুলোকে দেখতে পাই। তো পূর্বাঞ্চল বলতে আমরা কোন এলাকাগুলোকে বুঝবো, পূর্বাঞ্চলে কোন কোন এলাকায় এগুলোকে দেখতে পাওয়া যায়। দেখো, পূর্বাঞ্চলে আমরা বুঝি সিলেট, এরপরে আছে তোমার হবিগঞ্জ, এরপরে আছে তোমার মৌলভীবাজার ইত্যাদি। আর দক্ষিণ পূর্বাঞ্চল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ইত্যাদি। তাহলে আমাদের অবস্থান সম্পর্কে আমরা প্রথমেই পরিষ্কার হয়ে নিই। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায় দেখা যায় পাহাড়ি বন। পূর্বাঞ্চল বলতে আমরা কোনগুলোকে জেলায় বুঝবো? সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। আর দক্ষিণ পূর্বাঞ্চল বলতে আমরা বুঝবো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম। এই এলাকাগুলোতে কি কি পাওয়া যায়? তোমার পাহাড়ি বনগুলো সাধারণত এই এলাকাগুলোতে দেখা যায়। এরপরে আমরা জেনে নিব যে পাহাড়ি বনে কি কি ধরনের উদ্ভিদ পাওয়া যায়। পাহাড়ি বনের উদ্ভিদ কি কি পাওয়া যায়? পাহাড়ি বনে পাওয়া যায় তোমার তেলসুর, তারপর পাওয়া যাবে শিলকড়ই, গামার ইত্যাদি গাছগুলো কোথায় পাওয়া যায়? পাহাড়ি বনে। আমরা লিখে ফেলি এটা। শিলকড়ই, গামার ইত্যাদি। উদ্ভিদ প্রথমে গেল কি অবস্থান করে নিলাম, তারপর আমরা করলাম উদ্ভিদ, এবং এরপরে আমরা করব যে পাহাড়ি বনে আমরা কি কি ধরনের প্রাণী দেখতে পাই। প্রাণী দেখতে পাই আমরা হাতি, বানর, বন মুরগি, সাপ, অজগর ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা পাহাড়ি বন সম্পর্কে পড়লাম। যে প্রথমে হচ্ছে কি পাহাড়ি বনে অবস্থান সম্পর্কে পড়লাম। এরপরে পড়ছি যে পাহাড়ি বনে আমরা কি কি ধরনের উদ্ভিদ পেয়ে থাকি, পাহাড়ি বনে আমরা কি কি ধরনের প্রাণী দেখে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের অবস্থান সম্পর্কে আমরা আরেকটু পড়ে নিই যে পূর্বাঞ্চল সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ইত্যাদি জেলায় যেই পাহাড়গুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার পাহাড়ি বন। এর মধ্যে উদ্ভিদ কি কি রয়েছে? তেলসুর, শিলকড়ই, গামার ইত্যাদি। এরপর আছে কি প্রাণী হাতি, বানর, বনমুরগি, সাপ, অজগর ইত্যাদি। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক বনের মধ্যে একটা ছিল প্রকারভেদ ছিল তোমার পাহাড়ি বন। তো পাহাড়ি বনের আমরা জেনে ফেললাম অবস্থান, উদ্ভিদ এবং প্রাণী। এরপরে আমরা জানবো যে সমতল ভূমির বন, যেটা প্রাকৃতিক বনের কিন্তু কি আরেকটা প্রকারভেদ। সমতল ভূমি বন। ঠিক আছে, এটা কোথায় কোথায় আমরা দেখতে পাই? এর অবস্থান সম্পর্কে আমরা প্রথমে জানবো যে অবস্থান কোথায়, সমতল ভূমির বনগুলোকে আমরা কোথায় কোথায় দেখতে পাই। সমতল ভূমির বনগুলোকে আমরা দেখতে পাই ঢাকা, দিনাজপুর, রাজশাহী,
কুমিল্লা ইত্যাদি। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমরা যে বনগুলো দেখে থাকি সেগুলোকে বলা হয় কি তোমার সমতল ভূমির বন। আচ্ছা, এই বনের একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে এই বনের প্রধান উদ্ভিদ যেটা সেটা হলো কি তোমার শাল। এই বনের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল। এই বনের প্রধান উদ্ভিদ হলো তোমার শাল। এই জন্য আচ্ছা শাল, এই তাহলে এই বনের যেগুলো দেখা যায় এই শালকে কিন্তু আবার বলা হয় গজারি বলা হয়। ঠিক আছে, শালের অপর নাম হচ্ছে গজারি। ঠিক আছে, ঢাকা, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা এর প্রধান উদ্ভিদ হচ্ছে শাল, আর এই যে শালের অপর নাম হচ্ছে গজারি। এই জন্য এই ধরনের বনগুলোকে বলা হয় গজারি বন। তো এরপরে আমরা জেনে নেব যে সমতল ভূমিতে কি কি ধরনের উদ্ভিদ পাওয়া যায়। তোমার মনে করো যে রেইন ট্রি পাওয়া যায়, এখানে রেইন ট্রি। এরপর পাওয়া যায় ইপিলিপিল, এরপরে পাওয়া যায় পলিটিক্স ইত্যাদি আরো পাওয়া যায়। এইগুলো হচ্ছে মোটামুটি একটা সমতল ভূমির মেইন উদ্ভিদ। এরপরে আমরা পড়বো যে প্রাণী, সমতল ভূমির প্রাণী সম্পর্কে আমরা পড়বো। সমতল ভূমিতে আমরা কি কি ধরনের দেখতে পাই? সমতল ভূমিতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই, তাই না? পাখি যেমন ঘুঘু, এরপরে পাই দোয়েল, তারপরে পাই শালিক, ঘুঘু, দোয়েল, শালিক। এরপরে পাই আমরা বানর ইত্যাদি। এগুলো হচ্ছে সমতল ভূমির বন। তাহলে আমরা সমতল ভূমি সম্পর্কে একটু জেনে নেই। এর অবস্থান হচ্ছে ঢাকা, দিনাজপুর, রাজশাহী, কুমিল্লা। এই এলাকাগুলোতে আমরা যে বনগুলো দেখে থাকি সেগুলোকে বলা হয় সমতল ভূমির বন। এই বনের প্রধান উদ্ভিদ হচ্ছে শাল। এই উদ্ভিদগুলো কি কি তোমার রেইন ট্রি, ইপিলিপিল, করক। আর প্রাণী হচ্ছে কি তোমার ঘুঘু, দোয়েল, শালিক, বানর ইত্যাদি। এরপরে আমরা যেটা জানবো যে আমাদের লাস্ট যেটা প্রকারভেদ প্রাকৃতিক বনের, সেটা হচ্ছে উপকূলীয় বন। উপকূলীয় বন, এই উপকূলীয় বন হচ্ছে আমাদের দেশে যে সমুদ্র তীরবর্তী এলাকায় যে বনগুলো আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে উপকূলীয় বন। ঠিক আছে, তো এখন আমরা এর অবস্থান সম্পর্কে জানবো যে এগুলো কোন কোন জেলায় অবস্থিত। প্রথমে আমরা দেখতে পাই কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। এর অবস্থান হচ্ছে কোথায়? কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। এই সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে যে আমরা বন দেখতে পাই সেগুলোকে বলা হয় উপকূলীয় বন। এরপরে আমরা জেনে নিব যে আমাদের যে তোমার এই যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং পটুয়াখালীতে বাংলাদেশের অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন যেটা সেটা কিন্তু অবস্থিত। সেটার নাম হচ্ছে কি আমরা সবাই জানি সুন্দরবন। এই চারটা জায়গার সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে যে বনটা অবস্থিত সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন এটি হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন কাকে বলা হয় এটুকু আমরা একটু জেনে নিই। যে ম্যানগ্রোভ বন বলা হয় এই কারণে প্রতিদিন কি হয় সমুদ্রের পানিতে জোয়ার ভাটায় কিন্তু এটা প্লাবিত হয়ে যায়। তো সুন্দরবন সম্পর্কে আমরা একটু জানবো যে এর আয়তন হচ্ছে কত? ৬,০০০ বর্গ কিলোমিটার। ঠিক আছে, সুন্দরবন আমাদের দেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের অর্থনীতিতে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে আমরা কি পাই? প্রচুর কাঠ পেয়ে থাকি, যে কাঠগুলো আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গৃহ নির্মাণে ব্যবহার করা হয়। তারপরে আমরা নিউজ প্রিন্ট কাগজ তৈরি করি। তারপর সুন্দরবনে কিন্তু গোলপাতা পাওয়া যায়, যেটা গোলপাতাটা ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। আবার কি পাওয়া যায়? সুন্দরবন থেকে আমরা মধু পেয়ে থাকি, মম পেয়ে থাকি, যা আমাদের দেশের চাহিদা মেটানোর পরও এগুলো কি করে তোমার বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এই জন্য সুন্দরবন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এটা উপকূলীয় বনের উদাহরণ। আমরা এখন জেনে নিব যে উপকূলীয় বনের উদ্ভিদ সম্পর্কে জেনে নিব। উদ্ভিদগুলো হচ্ছে সুন্দরী। সুন্দরী হচ্ছে উপকূলীয় বনের প্রধান উদ্ভিদ। সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি। এরপরে আমরা প্রাণী সম্পর্কে জানব। প্রাণী হচ্ছে সুন্দরবনের প্রধান প্রাণী কি? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? সুন্দরবনের প্রধান প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বিভিন্ন প্রজাতির পাখিও কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন প্রজাতির পাখি। তো এই হলো মোটামুটি উপকূলীয় বনের বর্ণনা। এটা প্রথমে আমরা দেখে নিই কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। এটা হচ্ছে অবস্থান। উদ্ভিদ পাওয়া যায় কি? সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি। তারপর প্রাণী পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ। এরপর যে বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যায়। ঠিক আছে? তো আজ আমার মোটামুটি এটাই হলো ক্লাস। তো আশা করব আমি যে তোমরা সবাই অনলাইন ক্লাস দেখবে এবং এখান থেকে অবশ্যই কিছু না কিছু হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে। সেটা হলো তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক থাকবে। সেটা হলো প্রাকৃতিক বনের 5টি উদ্ভিদ ও 5টি প্রাণীর নাম এবং সুন্দরবন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে তোমরা এই অনলাইন ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবে। তো তার পাশাপাশি তোমরা সাংসদ টিভির যে হোমওয়ার্কসগুলো দিচ্ছে তোমাদের জন্য প্রতিদিন, সেগুলো অবশ্যই করবে, পাশাপাশি এটাও করবে। ঠিক আছে? আর তোমরা সকলেই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং ভালোভাবে খাওয়া দাওয়া করো, ভালোভাবে খেলাধুলা করো, আর আমাদের সকলের জন্য দোয়া করো। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে তোমাদের। আসসালামু আলাইকুম।